মারবেই যখন আমার বাবুটাকে, তখন চোখগুলা কেন উপড়াইয়া নিলে? এই কথাটা 2016 সালে এক মা আর্তনাদ করতে করতে এই কথাটা বলছে। কিন্তু আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনার সাথে এই কথা বা এই 2016 সালের কোনো ঘটনার মিল আছে কিনা সেটা আপনারা বলবেন। যে 2016 সালের ঘটনাটা আছে না, সেটা আমি ইন দ্য লাস্ট একদম আপনাকে গিয়ে বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। যেই ঘটনাটা হলিউডের যে কোনো বড় বড় সিনেমার নৃশংসতাকে হার মানিয়ে দেবে। ঘটনাটা হচ্ছে বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট ভারতে এসে হঠাৎই নিখোঁজ। এই যে মেম্বার অফ পার্লামেন্ট ছিল, যার নাম হচ্ছে আনোয়ার আজিম আনার, এ 12ই মে ভারতে আসে চিকিৎসা করাতে। বাংলাদেশের এই সাংসদ একাধিকবার ভারতে এসেছিল মেনলি চিকিৎসার কারণে, কিন্তু এইবার যখন সে এসেছিল সে নিজেও জানতো না, তার ফ্যামিলিও জানতো না সে হয়তো কোনোদিন আর ফিরেই যাবে না। এরপর সেই দিনই সে কলকাতার বরাহনগরে আসে এবং বরাহনগরে তার এক বিশ্বস্ত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠে। কে এই গোপাল বিশ্বাস, তাদের মধ্যে বন্ধুত্ব হলো কি করে সেটা আগে একটু জেনে নিই। এবং এই জিনিসটা জানার জন্য আমাদের এই যে আনার আছে, যে এমপি আছে, তার ইতিহাসটা একটু ঘাঁটতে হবে। ইতিহাস ঘাঁটতে গিয়ে আমরা এটা জানতে পারি, এই আনার একসময় ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল এবং এই লিস্টটাও জারি করেছিল বাংলাদেশ সরকার। তখন বাংলাদেশে বিএনপির সরকার, তার মানে খালেদা জিয়ার সরকার। সেই সরকারের আমলে এ কিন্তু মোস্ট ওয়ান্টেড ছিল, মেনলি পাচার হিসাবে, মানে পাচার বলতে কি সোনা পাচার, আরও মাদকদ্রব্য পাচার, এইসব কারণে। তো যাই হোক, সেই সময় সে ভারতে পালিয়ে চলে আসে এবং ভারতে পালিয়ে এসে নদিয়ার যে মাঝদিয়া আছে সেইখানে ওঠে এবং সেখানেই তার সুভাষ আগরওয়াল নামে এক বন্ধুর সাথে পরিচয় হয়। তার সাথে সাথে এই গোপাল বিশ্বাসের সাথেও পরিচয় হয়। এই গোপাল বিশ্বাসের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে, মানে পৈতৃক ভিটে হচ্ছে গেদেতে, এবং গেদে একটা বর্ডার অঞ্চল। এবং সেইখান থেকেই এই এমপি গোপাল বিশ্বাস, সুভাষ আগরওয়াল, এদের নাকি ইললিগাল অ্যাক্টিভিটিতে হাতে খড়ি হয়। কিন্তু এইগুলো সমস্তই বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো আছে তারা বলছে, তাদেরকে আমি কোট করে এই কথাগুলো বলছি, আমি নিজে বানিয়ে কিছু বলছি না এবং এইসব জায়গায় কোনো কিছুই প্রমাণিত না, আমি জাস্ট বলছি। যাই হোক, এই বন্ধুত্ব কন্টিনিউ হতে হতে এই যে গোপাল বিশ্বাস আছে সে কলকাতায় চলে আসে। এরপর থেকে এই এমপি যখনই ভারতে আসে তখনই এই গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠে। ঠিক এইবারও 2024 সালের 12ই মে সে বাংলাদেশ থেকে কলকাতায় আসে চিকিৎসার জন্য এবং ওঠে বরানগরে এই গোপাল বিশ্বাসের বাড়িতে। এই পর্যন্ত সমস্ত কিছু একদম ঠিক ছিল। এরপর আসে 13ই মে সকাল সকাল তার কাছে বেশ কিছু ফোন আসে। সেই ফোনগুলো পাওয়ার পর, সে কথা বলার পর, সে গোপাল বিশ্বাসকে বলে যে আমি দুপুরবেলায় এসে তোমার বাড়িতেই খাবো, আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। গোপাল বিশ্বাস বলে ঠিক আছে। এরপর এই এমপি একটা উবের ভাড়া করে, সেই উবের ভাড়া করে সে নিউ টাউনের দিকে যায়। কিন্তু আপনারা জানবেন যে নিউ টাউনে কোনো ডাক্তার পাড়া নেই, তাহলে নিউ টাউনে সে কি করতে গেছিল? এখানে একটা ইনসাইড স্টোরি আছে। তার কাছে সকালবেলা যে ফোনগুলো এসেছিল সেই ফোনগুলোর মধ্যে সন্দেহ করা হচ্ছে 2-3টে ফোন এসছে এবং তাকে কিছু প্রলোভনও দেখানো হয়েছে। এখানে যে দুটো ঘটনা বা দুটো স্টোরি ডেভেলপ হচ্ছে, সেই দুটো স্টোরি হচ্ছে এটা। দেখুন, কেসটা অনগোয়িং আছে, একদম হট কেকের মতন। এখানে সব কিছু 100% আমি কনফার্ম করে বলতে পারবো না। এই কারণে আমি বলছি যে এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক তো তাকে হানি ট্র্যাপ করা হয়েছে। হানি ট্র্যাপটা কি? শিলাস্তি রহমান এই ক্যারেক্টারের এন্ট্রি এখন হচ্ছে। এই শিলাস্তি রহমানের ব্যাপারে ইন ডিটেল একটু পরে ডিসক্রাইব করব, কিন্তু কি ঘটনাটা হয়েছে সেটা আগে জেনে নিন। এই শিলাস্তি রহমান এই এমপিকে সকালবেলায় ফোন করে।
ফোন করে তাকে বলে যে আপনি কোথায়। সে বলে আমি কলকাতায় চিকিৎসার জন্য এসেছি। সে বলে আমিও তো কলকাতায় আছি, আপনি চলেই আসুন না, আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। সে গদগদ হয়ে এক সুন্দরী মেয়ের ডাকে সেই দিকে যাওয়ার জন্যই প্রস্তুত হয়। এদিকে গোপাল বিশ্বাসকে সে বলে যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। এইখানে আর একটা স্টোরি আছে। সেই স্টোরিটা হচ্ছে কি, সকাল সকাল তাকে ফোন করে আমানতুল্লাহ বলে একজন লোক। এই আমানতুল্লাহকে সেই ব্যাপারেও ইন ডিটেলস পরে আমি জানাচ্ছি, খুব ইন্টারেস্টিং ম্যাটার আছে। কিন্তু এই আমানতুল্লাহ সকাল সকাল ফোন করে বলে যে এমপি সাহেব, ভারতে কলকাতায় এক ব্যবসায়ীর কাছে প্রায় 100টা মতন সোনার বিস্কুট আছে, সে আপনার সাথে ডিল করতে চায়, আপনি চলে আসুন। সে অ্যাড্রেস পাঠিয়ে দেয় এবং সেই অ্যাড্রেস মতন এই এমপি নাকি পৌঁছে যায়। কিন্তু এই দুটো থিওরি কম্বাইন করে, নিউজ পেপার পড়ে, ভিডিও দেখে, সমস্ত কিছু দেখে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে এই যে স্বর্ণের ব্যাপারটা, সেটা সামহাউ আগে থেকেই, মানে বাংলাদেশ থেকে ভারতে আসার আগেই কথাবার্তা চলছিল। এবং সেটা আমানতুল্লাহ সে জিনিসটা কিন্তু পুরো জিনিসটা হ্যান্ডেল করছিল। আমানতুল্লাহ তাকে লোক দেখায় যে কলকাতায় এক ব্যবসায়ী আছে যার কাছে 100-র উপর সোনার বিস্কুট আছে, সেই বিস্কুটগুলোকে আমরা বাংলাদেশে চোরাচালান করব, এই লোকটা আগে দেখানো হয়। এবং তার সাথে সাথে এই যে শিলাস্তি রহমান আছে, তার সাথেও এই এমপির ভালো পরিচয় ছিল, তাও এক বন্ধু মারফতে। সেই কারণে শিলাস্তি রহমানও মাঝে মাঝেই তাকে হানি ট্র্যাপ করার প্ল্যান করছিল। তাকে বারবার বলছিল যে বাংলাদেশে এই সময় কিছু করা যাবে না, সবাই আমাদের দিকে নজর রাখছে, তো আপনি ভারতে চলে আসুন, একটা ভালো টাইম স্পেন্ড করব। এবং ভারতে আসার পরেও এই দুটো পার্টির তরফ থেকেই কল করা হয় এবং এই দুটো পার্টির সাথেই সে দেখা করবে বলে ডিসাইড করে। এবং এই কারণেই সে একটা উবের ভাড়া করে প্রথমে এই যে আমানতুল্লাহ আছে তার সাথে দেখা করে নিউ টাউনের একটা জায়গায়, তারপর তাকে সেই গাড়িতে বসায়। এরপর খানিকটা দূর যাওয়ার পর সেই গাড়িতে সিয়াম নামের একজন ওঠে, তাকে নিয়ে নিউ টাউনের সঞ্জিতা যে গার্ডেন্স আছে, একটা বড় লাক্সারি ফ্ল্যাটের ওখানে বাসস্থান আছে, সেটা রেন্টাল হয়, এরকম হয়। এবং নিউ টাউন এরিয়াটা বর্তমানে রেন্টালের জন্য কুখ্যাত হয়ে গেছে। এখানে প্রচুর আজগুবি মানুষ এরকম রেন্টাল নিয়ে অনেক উল্টোপাল্টা কাজকর্ম করে। আমার মনে পড়ছে আজ থেকে 6-7 মাস আগে এখানে একটা টেরোরিস্ট লুকিয়েছিল, মোস্ট প্রবাবলি, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, আপনাদের মনে পড়লে আপনারা কমেন্ট বক্সে বলুন। তো যাই হোক, এরা আসার পর সেখানেই শিলাস্তি রহমান ছিল। কথা ছিল একসাথে ডিলিং হবে অ্যান্ড তারপর পার্টি হবে, এনজয়মেন্ট হবে। শিলাস্তি রহমান সেই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করবে। এইবার এখানে ঢোকার পরেই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। ইভেন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে শিলাস্তি রহমান নামছে, তার সাথে সাথে এই আমানতুল্লাহ আছে, সেও নামছে, সিয়ামও নামছে। তারপর এই ফ্ল্যাটে তারা ঢোকার সঙ্গে সঙ্গে আমি বলেইছি যে সমস্ত সিচুয়েশন শেষ হয়ে যায়। যারা এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিল তারাই এখন চেঞ্জ হয়ে গিয়ে কেমন যেন একটা উগ্র ভাব নিয়েছে। প্রথমেই তাকে একটা জায়গায় বসিয়ে বলা হয় যে এই টাকাটা বার কর, যে 100 কোটি টাকা তোর কাছ থেকে আমার বস পায় সেই টাকাটা বার কর। প্রথমে কথাবার্তা হতে থাকে, চিল্লাচিল্লি হতে থাকে, হালকা ধস্তাধস্তি হতে থাকে। কিন্তু এই এমপি, যার বয়স অলরেডি 54 বছর হয়ে গেছে, সে এদের সবার সাথে পারবেটা কি করে? সেখানে পারেও নি। তাকে একটা ক্লোরোফর্ম মেশানো কাপড় দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। প্রথমে প্ল্যান ছিল যে তার কাছ থেকে টাকাটা হাতাই করা হবে এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখানেও দুটো স্টোরি পুলিশ ডেভেলপ করেছে। সেটা কি, এই ক্লোরোফর্মের মাত্রাটা এতটাই বেশি ছিল যে এই এমপি তার ঘুমটা আর কোনোদিন ভাঙেইনি। আরেকদিকে অন্য একটা থিওরি গজাচ্ছে। সেই থিওরিটা কি, যে এই যে এমপি আছে তাকে ক্লোরোফর্ম দেওয়া হয়নি, তাকে ওই ধস্তাধস্তির সময় একটা বালিশ চাপা দেওয়া হয়, কিন্তু চাপতে চাপতে তারা যে কখন তাকে মেরেই ফেলে সেটা তারা বুঝতে পারেনি। এবং এই সমস্ত কিছুটাই ওই ফ্ল্যাটে ঢোকার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ক্লিয়ার কাট ভাবে করে। এবং তারপর তারা প্ল্যান করতে থাকে এই বডিটাকে আমরা এখান থেকে কি করে বার করব।
কোন পথে বার করব। এবং এই ফ্ল্যাটে এই যে আমানাতুল্লাহ, সিয়াম, এদের সাথে আরও বেশ কিছু ছিল। শিলাস্তি রহমান তো ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল কসাই জিহাদ হাওলাদার। এই জিহাদ হাওলাদারেরও একটা ইন্টারেস্টিং ব্যাক স্টোরি আছে। সেই স্টোরিটাও আমি আপনাদেরকে জানাবো। শুনলে অবাক হয়ে যাবেন যে কী অবস্থায় সে ভারতে আছে। এবং এর সাথে সাথে মুস্তাফিজুর নামে এক খুনি, সিরিয়াল কিলার বলতে পারেন বা কন্ট্রাক্ট কিলার বলতে পারেন, সেও এখানে অবস্থান করছিল। তো এতজন এখানে অবস্থান করছিল জাস্ট এই এমপি আনারকে উপরে পাঠানোর জন্য। যাই হোক, এমপি আনার উপরে চলে গেছে, এই জিনিসটা যখন কনফার্ম হয়ে যায় তখন তারা প্ল্যান করে এই বডিটাকে কিভাবে কোথায় কোথায় ডিসপোজ করা যায়। এবং এইখানে মেইন কাজটাই কিন্তু এই কসাই জিহাদ হাওলাদারের। কসাই মানেই বুঝতে পারছেন সে মাংস কাটে, তো এই কারণেই তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। এরপর এই যে এমপি আছে, এই এমপির বডিটাকে 10টা টুকরো করা হয়, মাংস থেকে হাড় আলাদা করা হয়, মাংসের সাথে হলুদ মেশানো হয়। এরপর নেক্সট 2 দিন ধরে এই ফ্ল্যাটে যারা যারা ছিল তারা ক্রমে ক্রমে বাইরে বেরোচ্ছিল, ছোট ছোট ট্রলি নিয়ে, প্লাস্টিকের ব্যাগ নিয়ে, এবং তাতে ছিল মাংস। সেটা কিসের মাংস আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, এবার এরা প্ল্যান করে যে এই জিনিসগুলোকে তারা কলকাতার নানান দিকে, যেসব জায়গায় একটু জঙ্গল টাইপের এরিয়া আছে, যেমন ভাঙড় টাইপের এরিয়া, ওইসব এরিয়াতে এই জিনিসগুলোকে ফেলে দেওয়া হবে ছোট্ট ছোট্ট পলিথিনের প্যাকেট করে। তাহলে এই জিনিসটা কেউ আর বুঝতে পারবে না, তাকে এমনভাবে হত্যা করা হবে যে কাক পক্ষীতেও জানতে পারবে না, তার বডিটাই কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এই ক্ষেত্রে তারা সবাই মিলে এই জিনিসটা করে। 13 তারিখ এমপি ওই ফ্ল্যাটে ঢুকেছে, কিন্তু ওই ফ্ল্যাট থেকে আর কোনোদিনও তাকে বেরোতে দেখা যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ওই ফ্ল্যাটে যারা যারা ঢুকেছিল তারা সবাই বেরিয়ে গেছে, একবার ঢুকেওছে আবার বেরিয়েছে, কিন্তু এই এমপি একবার ঢোকার পর আর বেরোয়নি। এরপর ওই ফ্ল্যাটের বাথরুমে যেখানে এই কাজটা করা হয়েছিল সেইখানে ব্লিচিং পাউডার নামা হয়। সেই ব্লিচিং পাউডার দিয়ে রক্তের যত দাগ আছে সেইগুলোকে একদম ক্লিয়ার করার চেষ্টা হয়। এবং সমস্ত কিছু করার পর তারা ওই ফ্ল্যাটেই ভালো মতন খাওয়া দাওয়া করে এবং সেখানে পার্টিও করে। এই তো শুনলেন একটা প্লট। এবার ব্যাক স্টোরি যেতে হবে, কে এই এমপিকে মারলো, কেন মারলো, যারা মারলো তাদের ব্যাক স্টোরি কি, এই সমস্ত ব্যাপারে এবার ইন ডিটেলসে আমি ডেসক্রাইব করে আলোচনা করব। খুব ভালো করে মন দিয়ে শুনুন। এই এমপি বাংলাদেশের ঝিনাইদহপুরের এমপি। লাস্ট 3 বছর না, 3টে টার্ম, মানে 15 বছর ধরে সে ওখানকার এমপি আছে। বাংলাদেশের যে বিরোধী মানুষরা আছে, মানে আওয়ামী লীগের যে বিরোধী পার্টি আছে, তারা মেনলি নিউজে বলছে যে ও তো উইদাউট ইলেকশন জিতেছে। আমি এই ব্যাপারে কোনো কিছু বলবো না, এটা বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার। আমি জাস্ট বলবো যে মানুষের কমেন্টটা কি হয়েছে তাই বলবো। এরপর এই ঝিনাইদহের একটা জায়গা আছে কোটচাঁদপুর। এই কোটচাঁদপুরে একটা পৌরসভা আছে। সেই পৌরসভার যে মেয়র আছে, সেই মেয়রের ভাইয়ের নাম হচ্ছে আখতারুজ্জামান। এই আখতারুজ্জামান অনেক ইললিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল, আছে। এই আখতারুজ্জামানই এই ঘটনার মেইন কালপ্রিট, মেইন প্ল্যানটা সাজায়। সে কি করে এই প্ল্যানটা সাজায় সেই জিনিসটাই আমি এখন আলোকপাত করব। এই যে পুরো টোটাল ঘটনাটা আপনি শুনলেন আগে এমপিকে মারার, সেই জিনিসটা আজকে হয়নি। আজ থেকে প্রায় বলতে পারেন 4-5 মাস আগেই ঢাকাতে বসে এই প্ল্যানটা হয়ে গেছিল। তারা শুধু ওয়েট করছিল যে এই এমপি কখন ভারতে যাবে। তাকে ভারতে আনার জন্য প্রলোভন অনেক রকম সাজানো হয়েছিল, সোনার বিস্কুট, শিলাস্তি রহমান, সুন্দরী রমণী। তো যাই হোক, এরপর তারা চুজ করে কোন টাইমে এই কাজটা করা যাবে। দেখুন, কলকাতায় এবং কলকাতা যে সংলগ্ন এরিয়া আছে সেই এরিয়াতে ভোট কিন্তু মেইনলি 25শে মে
এবং 1 জুন। এই সময়টা কলকাতা পুলিশ এবং কলকাতা সংলগ্ন যে পশ্চিমবঙ্গ পুলিশ আছে তারা ভীষণ লেভেলের ব্যস্ত থাকবে, কারণ এই সময় পশ্চিমবঙ্গে কলকাতার মাটিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভিভিআইপি যত পলিটিশিয়ান আছে তাদের রমরমা বাজার থাকবে। তারা এখানে আসবে, মিটিং মিছিল করবে, রোড শো করবে। ইভেন কালকেই আমি যখন বাগুইহাটি থেকে আসছি তখন সেখানে মমতা ব্যানার্জি মিটিং করছিলেন, প্রায় 2.5 ঘন্টা আমি জ্যামে ফেসেছিলাম। যাই হোক, তো এই কারণে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ মারাত্মকভাবে ইলেকশন ডিউটিতে বিজি, এবং এই টাইমটাকেই চুজ করা হয়। তার কারণ এই যে মাংসের ব্যাগগুলো, মাংসের টুকরোগুলো, সেগুলোকে আমরা যখন ডিসপোজ করব, পুলিশ অত নজর রাখবে না কে কোথায় যাচ্ছে, এখন তো ইলেকশনের ম্যাটার না। তাহলে এই যে বডির পার্টগুলো সেগুলো লোপাট হয়ে যাবে, আমরা চুপচাপ বাংলাদেশে পালিয়েও যেতে পারবো, কেউ আমাদের ধরতেও পারবে না। এবং যতক্ষণে এই সমস্ত কিছু মানুষের কাছে জানাজানি হবে ততক্ষণে আমরা বাংলাদেশ, ভারত এই 2 জায়গা থেকেই অনেক দূরে চলে যাব। যাই হোক, এই আখতারুজ্জামান, আমি যাকে এখন থেকে আখতার বলে ডাকবো, ঠিক আছে, সেই আখতার এই প্ল্যানটা ঢাকায় বসে করে, কলকাতায় আসে। কলকাতায় সে এপ্রিল মাসে আসে। এপ্রিল মাসে সে নিউ টাউনের সঞ্জিদা গার্ডেন বলে একটা লাক্সারি ফ্ল্যাট আছে, সেইখানে একটা রেন্টাল করে, 11 মাসের চুক্তি করে। দাম নির্ধারণ হয় 1 লাখ টাকা। এবং এই জিনিসে সে বলে যে আমি এখানে আমার এক বান্ধবী, আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, এখানে আমার বান্ধবী এবং আমার বন্ধু, বান্ধবী বলতে কি শিলাস্তি রহমান, এবং বন্ধু বলতে কি আমানতুল্লাহ, এদেরকে নিয়ে এখানে থাকবো, মাঝে মাঝে আসবো, আবার চলে যাবো। সে তার যে ডকুমেন্টস দেয় সেই ডকুমেন্টসে তার একটা পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টটা হচ্ছে আমেরিকার। এবং এই যে ফ্ল্যাটটা ছিল তার যে মালিক ছিল সে কিন্তু লিগাল ওয়েতেই সমস্ত কিছু করেছে, কোনো কিছু এখানে কোনো ইললিগাল নেই। এবং এই যে ব্যক্তি, তার নাম আমি ইচ্ছে করলেই বলতে পারি, কিন্তু আমি বলবো না বিকজ তার প্রাইভেসির জন্য, সে একজন পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মচারী। তো যাই হোক, তারা এই ফ্ল্যাটে ওঠে এপ্রিলের 30 তারিখ। তারপর থেকেই তারা এখানে যাতায়াত করতে থাকে, কখনো বাংলাদেশ যাচ্ছে, কখনো এখানেই থাকছে, এইভাবে চলতে থাকে। এইভাবেই তারা মে মাসের জন্য ওয়েট করতে থাকে। সমস্ত প্ল্যানিং কিন্তু হয়ে গেছে। এর মাঝে এই যে আক্তার আছে, সেই আক্তার মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে এই ফ্ল্যাটে ডাকে, তাকে পুরো ব্যাপারটা বোঝানো হয়। অনেকে বলছে যে তাকে 5,000 টাকা দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় না। অনেকে বলছে তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে। অনেকে আবার বলছে যে এই আক্তার যে কিলিং মেশিনগুলোকে, মানে যে কন্ট্রাক্ট কিলারদের এখানে এনেছিল, তাদেরকে প্রায় 5 কোটি টাকার একটা চুক্তি দিয়েছিল যে একে মারতে পারলে 5 কোটি টাকা দেবে। তো এই 5 কোটি টাকার একটা ভাগ এই কসাই জিহাদ হাওলাদারও পাবে। তো এবার এক্স্যাক্ট কোনটা কি ব্যাপার, সেটা পুরো ক্রাইমটা একদম যখন 100% চার্জশিট পেশ না হবে ততক্ষণ পারফেক্টভাবে বলা যাবে না। তো এই কারণে আমি কোনো কিন্তু রাখছি, কিন্তু সব পয়েন্টগুলো আপনাকে ক্লিয়ার করছি। এইবার এই জিহাদ হাওলাদার এখানে আসে, আক্তারের সাথে দেখা করার পর ধর্মতলার পাশে সে একটা ছোট্ট হোটেল রুম নেয়, সেই হোটেল রুমে থাকতে শুরু করে। এরপর মে মাসের 10 তারিখে এই ঘটনা ঘটার ঠিক 3 দিন আগে এই আক্তার বাংলাদেশে চলে যায়, এবং তার সাথে সাথে বাংলাদেশ থেকে সিয়াম এবং যে মুস্তাফিজুর আছে তারা এখানে আসে মে মাসের 11 তারিখে মোস্ট প্রবাবলি। অ্যান্ড তারপর আসে যে ফাইজাল নামে একজন, সে মে মাসের 12 তারিখে আসে। তো এইভাবে প্রত্যেকে লিগ্যাল ওয়েতে ভিসা নিয়ে তারা ভারতে আসে। এবং এই যে কসাই জল্লাদ আছে সে তো বলেইছি আগে ইললিগাল ইমিগ্রেন্ট। প্ল্যান পুরো রেডি, টাকার অ্যামাউন্টও পুরোপুরি রেডি। এবার হচ্ছে কাজটা যে এই এমপি যখন ভারতে আসবে তাকে ওই ফ্ল্যাটে নিয়েও আসা। এবার ফ্ল্যাটে নিয়েও আসা হয়েছে, তাকে তারপর শেষ করাও হয়েছে। এইবার হচ্ছে যাওয়ার পালা। প্রথমে এই যে যখন মে মাসের 10 তারিখ ছিল তখন তো আক্তার চলে গেছে। আস্তে আস্তে এই যে মাংসের টুকরোগুলো ছিল সেগুলোকে ডিসপোজ করে মে মাসের 15 তারিখ আমানাতুল্লাহ, ফয়জাল
শিলাস্তি এরা চলে যায় ঢাকাতে। তারপর বাকি দুজন সিয়াম এবং মুস্তাফিজ এরা চলে যায় 17 এবং 18 তারিখে। সবাই কিন্তু বাংলাদেশ চলে গেছে। ভারতে আছে একমাত্র একজন, কসাই জিহাদ হাওলাদার। এর মাঝে একটা জিনিস সবার খটকা লাগতে শুরু করে। 13 তারিখ সে ডাক্তার দেখাতে চায়, মানে এমপি ডাক্তার দেখাতে চায়, কিন্তু সে বিকেলবেলা নাগাদ একটা মেসেজ করে যে আমি দিল্লি যাচ্ছি, আমার স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে একটা মিটিং আছে, আমাকে ডিস্টার্ব করবে না। প্রথমে গোপাল বিশ্বাস ভাবে যে মোস্ট প্রবাবলি হতে পারে সে এমপি, তাকে হয়তো মন্ত্রী বানানো হবে, একটা ইম্পর্টেন্ট জায়গা দেওয়া হবে, তো সেই হিসাবে কোনো ডিসকাশন করতে সে যাচ্ছে। সেখানে হয়তো বাংলাদেশের অ্যাম্বাসি আছে, সেখানে হয়তো ডিসকাশন করবে, হতেই পারে এমপি সাহেব। কিন্তু এই যে মেসেজগুলো হচ্ছিল, সেই মেসেজগুলো অ্যাকচুয়ালি এমপি তো করছিলই না, বিকজ এমপি 6 থেকে 7 ঘন্টা আগেই উপরে চলে গেছিল। তো এইবার এই জিনিসটা কে করছিল? পুলিশ সন্দেহ করছে এই যে সিয়াম আর মুস্তাফিজ এরা 17 এবং 18 তারিখে কলকাতা ছাড়ে, তার আগে এরা এই এমপির ফোন নিয়ে তার ফ্যামিলিকে এবং এই গোপাল বিশ্বাসকে মাঝে মাঝেই নানান টুকটাক মেসেজ করতে থাকে। এবং এই করার পিছনে এটাই কারণ যে ফ্যামিলি এবং গোপাল বিশ্বাস যাতে কোনোভাবেই কোনো রকমভাবে সন্দেহ না করতে পারে। এবং যখন তারা সন্দেহ করবে, যখন তারা পুলিশের কাছে যাবে, তখন এই যে এমপি আছে সেই এমপির একটা ছোট্ট অংশ এই দুনিয়াতে থাকবে না, সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এরকমই প্ল্যানিং ছিল। এই কারণে তার ফোনটা নিয়ে প্রথমে কলকাতা থেকে বিহারের মুজাফফরপুরে যাওয়া হয়, সেইখান থেকে মেসেজ করা হয়, হোয়াটসঅ্যাপ কলিংয়ে টুকটাক মিস কল দেওয়া হয়, নট কল যাতে রিসিভ করে, জাস্ট মিস কল দেওয়া হয় যে আমি এখানে আছি, এরকম হচ্ছে। এরপর পশ্চিমবঙ্গের বনগা থেকে, লোকেশন থেকে, অনেক জায়গা থেকে এই লোকেশনগুলো ট্র্যাক করা যায়। এইদিকে গোপাল বিশ্বাস মেসেজগুলো দেখে কেমন যেন একটু সন্দেহ করতে থাকে, তার মনে হতে থাকে ডাল মে কুছ কালা হ্যায়। এইদিকে তার যে ফ্যামিলি আছে তারাও গোপাল বিশ্বাসের সাথে কন্ট্যাক্ট করে, তারাও কম বেশি বুঝতে পারে যে এখানেও ডাল মে কুছ কালা হয়। ওইদিকে তাদের ফ্যামিলি ঢাকা পুলিশের কাছে যায়। এইদিকে গোপাল বিশ্বাস 18ই মে কলকাতা পুলিশের কাছে যায় এবং পুরো ব্যাপারটা বলে এবং একটা জেনারেল ডায়েরি করে। পুলিশের তদন্ত দুই পক্ষ থেকেই শুরু হয়ে যায়। এবার পুলিশের তদন্ত যখন শুরু হয়, তখনই আস্তে আস্তে প্রথম ধরা পড়ে ভারতে থাকা কসাই জিহাদ হাওলাদার, এবং উল্টো দিকে বাংলাদেশে 3 জন ধরা পড়ে। এক শিলাস্তি রহমান, দ্বিতীয়ত আমানতুল্লাহ, তৃতীয়ত এই যে সিয়াম বা মুস্তাফিজুর। এইটার মধ্যে একটু কনফিউশন আছে, ঠিক আছে? অনেক পেপারে অনেক রকম বলছে, বাংলাদেশের পেপারগুলো আমি দেখলাম। যাই হোক, কোনো ভুল হলে সেটা আমার কমেন্ট বক্সে একটু রেকটিফাই করে দেবেন। এনিহাও আমরা স্টোরিটা ঠিক লাইনে চালাচ্ছি। এবার চলুন নেক্সট প্রসিডিংটা কী হচ্ছে। কলকাতা পুলিশের এই কেসটা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সিআইডিকে দেওয়া হয়। সিআইডি তদন্ত শুরু করে এবং তদন্ত শুরুতেই এই যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটে গিয়ে তারা ফরেন্সিক টিমকে ডাকে, অ্যান্ড ফরেন্সিক টিম একটা প্রাথমিক তদন্ত করেই বুঝতে পারে যে এই ফ্ল্যাটের বাথরুমে কিছু মারাত্মক করা হয়েছে। এরপর কলকাতা পুলিশ জিহাদ হাওলাদারকে একটু তদন্ত করে তাকে একটু ধাতানি ফাতানি দেওয়ার পর সে স্বীকার করে যে হ্যাঁ, আমাকে মুম্বাই থেকে আজ থেকে 2 মাস আগে ডাকা হয় একটা স্পেশাল কাজের জন্য। প্রথম তো আমি জানতাম না, কিন্তু আস্তে আস্তে আমাকে ডিসক্রাইব করা হয় এবং আমাকে একটা হিউজ অ্যামাউন্টের টাকার লোভও দেখানো হয়। আমি সেই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে এই কাজটা করতে রাজি হয়ে যাই। এইবার আসি এই যে কিলাররা আছে, যারা এই সমস্ত কাজটা করেছে, তাদের একটু পরিচয়ের ব্যাপারে, এবং এদের প্রত্যেকের পরিচয়টাই প্রচণ্ড ইন্টারেস্টিং। সিয়াম, মুস্তাফিজুর, ফয়সাল এরা প্রত্যেকেরই ক্রিমিনাল আইডেন্টিটি বাংলাদেশে বর্তমান ছিল। আমার কোশ্চেন এখানেই যে যাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে তারা ভারতে ভিসা নিয়ে আসে কি করে? কিন্তু এইখানে যে মেইন ক্যারেক্টার আক্তার, তার যে স্পেশাল পরিচয় আছে সেটা তো আমি বলেইছি। সে হচ্ছে কোটচাঁদপুর, মানে যেটা একটা ঝিনাইদহের শহর,
সেখানকার মেয়রের ছোট ভাই। কিন্তু এরপরেও তারও আর পরিচয় আছে, সেটা হচ্ছে কি, সে সোনা পাচার, ড্রাগের বিজনেস, আরও অনেক কিছুর সাথে অভিযুক্ত আছে। এটা আমি কনফার্ম করে কিছু বলতে পারবো না, তাদের কোর্টে কি কেস চলছে আমি জানি না, যেগুলো নিউজ পোর্টালে দিচ্ছে আমি সেগুলোই বলছি। এর সাথে একাধিক ঢাকার নেতা নেত্রী, নায়ক নায়িকা এদের সাথে পরিচয় ছিল। এই কোটচাঁদপুরেই এই যে আক্তার আছে, যে একজন ইউএস সিটিজেন, তার একটা হিউজ 25 একরের বাংলো আছে। অ্যান্ড বাংলোটার ছবি আমি যখন বাংলাদেশের নিউজে দেখছি, আমি দেখে কোনো মতেই ভাবতে পারছি না যে ওটা কার বাংলো। ভাই সাহেব, বিল গেটসেরও থাকে না, অনিল আম্বানি, মুকেশ আম্বানি, আমাদের যে দেশের বড় লোক আছে তাদেরও থাকে না ওরকম। মানে আমি জাস্ট ইমপ্রেস হয়ে গেছি। গলফ কোর্স আছে, একাধিক বিদেশি কুকুর আছে, পুকুর আছে, ফার্ম আছে, গরু ছাগল মুরগি, কি নেই? ইটসেলফ আ শহর। সেটার মালিক ছিল এই আক্তার, এবং এই আক্তার টাকা পেল কোথা থেকে? আক্তারের কথা মতন এই আক্তার আমেরিকাতে বিজনেস করে। কোথাও সে বলে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, কোথাও বলে যে আমি বিল্ডিং বানানো মানে কনস্ট্রাকশনের কাজ করি। তো যাই হোক, সেটা যে কোনো কিছু হতে পারে। সে 6 মাস যখন বাংলাদেশে থাকে তখন এই বাংলোতে থাকে, এবং ঢাকাতে এই শিলাস্তি রহমানের সাথে তার পরিচয়। এই রহস্যময় নারী শিলাস্তি রহমান, সে হতে চেয়েছিল এক মডেল, বাংলাদেশের এক প্রথম সারির নায়িকা। কিন্তু প্রথম দিকেই সে এই আক্তারের খপ্পরে পড়ে যায়। এই আক্তারের মাধ্যমেই সে হয়ে ওঠে আক্তারের গার্লফ্রেন্ড। এরপর তাকে ঢাকার যে নাইট ক্লাব আছে, যেসব জায়গায় পার্টি মার্কেট আছে, সেই সব জায়গায় অহরহ দেখা যেত। সে থাকতো বিলাসবহুল বাড়িতে, এবং তার জন্ম হচ্ছে পুরান ঢাকাতে। সেখানে সে বেড়ে ওঠে, বড় করে, পড়াশুনো করে, সমস্ত কিছু করে। আস্তে আস্তে এই জগতের সাথে সে মিশে যায়, এবং পুলিশ সন্দেহ করছে এই যে এমপি হত্যাকাণ্ড, তাতে শিলাস্তি রহমান পুরো ব্যাপারটা জানতো। সে মাংস ডিসপোজেও সাহায্য করেছে, আরও অনেক ডিটেল তার ব্যাপারে কলকাতা পুলিশ এবং ঢাকা পুলিশ পেয়েছে। সে তো অ্যারেস্ট হয়ে গেছে, এবং কোর্টে যাওয়ার সময় সে বলছে যে আমি কি দোষ করেছি, আমি তো জাস্ট ওখানে ছিলাম, মানে তাকে ছেড়ে দেওয়া হোক। যাই হোক, এরপর আসে ঘটনার আর এক ইন্টারেস্টিং ক্যারেক্টার, যার নাম হচ্ছে আমানাতুল্লাহ। এই আমানাতুল্লাহ বাংলাদেশের এক্সট্রিমিস্ট লেফট উইং গ্রুপের একজন মেম্বার। এই আমানাতুল্লাহ 1992 কি 93 সাল, সেই সময় গণেশ নামে এক ব্যক্তিকে হত্যা করে। সেই কারণে সেই সময় সে 6 বছর জেলে ছিল। এরপর সে বাইরে এসে আবার একটা হত্যা করে, এবং সেই কারণে সে 2013 সাল পর্যন্ত জেলে ছিল। এই হচ্ছে তার ট্র্যাক রেকর্ড। তারপরেও সে কি করে ভারতের ভিসা পায় আমার মানে সত্যি বলছি কোনো আইডিয়া নেই। এরপর সে জেল থেকে বার হওয়ার পরেও এই যে কন্ট্রাক্ট কিলিংগুলো হয় সেগুলো কিন্তু সে কন্টিনিউ করতে থাকে। তারপর বলেছি সিয়াম, ফয়সাল, মুস্তাফিজ, এরাও একে একে ভারতে আসে, এবং এদের প্রত্যেকেরই ক্রিমিনাল রেকর্ড কিন্তু সেম ছিল। কসাই জিহাদ হাওলাদার, এর ব্যাপারটা একটু ভালো করে বলা উচিত। তার কি কসাই হাওলাদার আছে, তার যে ওয়াইফ আছে, সে তার ব্যাপারে বলেছে প্রথমে সে একটা নর্মাল ছেলে ছিল, সংসার শাদী করত। তারপর আস্তে আস্তে সে কিছু ইল্লিগাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে। প্রথমে সে খেটে খেত, তারপর আস্তে আস্তে সে ক্রাইমের জগতে ঢোকে, 6 মাস জেল খাটে, আবার বেরিয়ে তার বাচ্চার জন্ম হয়, সে ভালো কাজ করতে থাকে। তারপর তাকে আবার একটা বিনা অপরাধে, মানে তার ওয়াইফ বলছে যে একটা বিনা দোষে একটা কেস তাকে দিয়ে দেওয়া হয়, এবং সেই কেসে ফেসে সে পাক্কা 1 বছর জেলে ছিল। তারপর সে জেল থেকে বেরিয়ে আসে, তার একটা বাচ্চা হয়। এরপর তাকে আবারও কোনো একটা হত্যাকাণ্ডে মিথ্যা আসামি বানানোর প্ল্যানিং চলছিল। সেই সময় সে ভারতে ইল্লিগালি চলে আসে। তারপর থেকে তার ওয়াইফের সাথে তার মাত্র একবার কথা হয়েছে, এটা তার ওয়াইফ বলছে। তার ওয়াইফ রীতিমতন কাঁদছে, নিউজে আমি দেখলাম, ভীষণই মানে মর্মান্তিক ব্যাপারটা, যে কারোর হাজব্যান্ড করছে অ্যান্ড তার বাচ্চারা, তার ওয়াইফ সাফার করছে। এই সাফারিংটা খুব কষ্টের। তো যাই হোক, এরপর সে কলকাতায় আসে, কলকাতা থেকে মুম্বাই যায়। মুম্বাইতে সে কসাইয়ের কাজ করত, তাকে ডাকা হয় কলকাতায় এই কাজটার জন্য। এই কাজ কমপ্লিট করে সে বাংলাদেশে পালাবে বলে প্ল্যান করছিল, কিন্তু বনগাঁ বর্ডারে তাকে পুলিশ ধরে ফেলে।
এবং তাকে বারাসাত কোর্টে তোলা হলে তাকে 12 দিনের রিমান্ড দেওয়া হয়। ওইদিকে বাংলাদেশে যে 3 জনকে ধরা হয়েছে, যার মধ্যে আমানাতুল্লাহ আছে, শিয়াস্তি রহমান আছে, আর শিয়াম অথবা মুস্তাফিজের মতো কেউ একজন আছেন, তাদেরকে বাংলাদেশ কোর্ট 8 দিনের হেফাজত দিয়েছে। এইবার আসি, এই যে মেন আখতারুজ্জামান আছে, সে কোথায়? দেখুন, সে 10ই মে ভারত থেকে বেরিয়ে যায়। অনেকে বলছে, মানে পুলিশ বলছে যে সে বাংলাদেশে যায়, বাংলাদেশ থেকে নেপাল যায়, নেপাল থেকে দুবাই যায় এবং দুবাই থেকে আমেরিকা যায়। উল্টো দিকে আরেকটা খবর আসছে, সে সোজা ভারত থেকে নেপাল যায়, নেপাল থেকে দুবাই যায়, দুবাই থেকে আমেরিকা যায়। অ্যান্ড আমরা সবাই জানি যে আমেরিকা অ্যান্ড বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো না। ইভেন অনেক নাকি যারা মুজিবকে হত্যা করেছে, মানে মুজিবুর রহমানকে, তারাও নাকি অনেকে বাংলাদেশ কানাডাতে লুকিয়ে আছে। তো আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, আমি কমেন্টও করবো না। অ্যান্ড তো এইখানে আখতারুজ্জামান যদি সত্যি সত্যি আমেরিকাতে চলে যায়, তাহলে বাংলাদেশের কোনো পুলিশ তাকে টাচ করতে পারবে না। অ্যান্ড নেক্সট ম্যাটার যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, এই আখতারুজ্জামান একটা নিউজ পোর্টালকে, বাংলাদেশের একটা নিউজ পোর্টালকে একটা ইন্টারভিউ দেয় ছোট্ট। সেখানে সে বলে, মানে সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, কিছুটা এরকম জিজ্ঞাসা করা হয় যে আপনি কি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছেন? সে বলে, আমি নিজে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে আমি ওখানে হত্যা করবো আমার ফ্ল্যাটে, তাহলে সন্দেহটা তো ডাইরেক্ট আমার উপর চলে আসবে। আমি কি পাগল হয়ে গেছি? এই ঘটনাটা আমি নিউজে দেখেছি, আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। এই সমস্ত কিছু বলার পর তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি 5 কোটি টাকার একটা চুক্তি করেন। সে বলে, আমি 5 কোটি টাকা পাবো কোথায়? এইরকম নানান কোশ্চেনে সে এই সমস্ত জিনিসকে রিজেক্ট করে অ্যান্ড বলে যে আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। তো সেটা সত্যি কোনটা, সেটা যতক্ষণ না কলকাতার তরফ থেকে এবং ঢাকার তরফ থেকে চার্জশিট দেওয়া হবে না, ততক্ষণ কিন্তু আমরা জানতে পারবো না। তো টিল দেন ঘটনাটা এই অবস্থায়, এই সিচুয়েশনে আছে। এবং লাস্টে আপনার একটা জানার খুব ইচ্ছা হচ্ছে যে কারণটা কি, কোন কারণে এই এমপিকে এইরকমভাবে হত্যা করা হলো। তার পিছনে সব থেকে বড় কারণ ছিল ওইখানকার যে লোকাল ক্রিমিনালরা ছিল, যে গ্যাং মেম্বাররা ছিল, তাদেরকে এই এমপি অনেক সময় ফাঁসিয়ে দিত। এই এমপিও নিজে নাকি অনেক কিছু পাচার ফাচারে এইসবের ব্যাপারে অভিযুক্ত ছিল। তো যাই হোক, এই কারণে এই পুরনো গ্যাং মেম্বারদের অনেক রাগ ছিল এর উপর। সেই রাগটা তারা মেটায় এবং সেই জিনিসটাকে ইউজ করে কে? এই আখতার, পুরনো বন্ধু, বাচ্চা বয়স থেকে একসাথে তারা মানুষ হয়েছে, এক বাড়িতে একে অপরে ঈদে গেছে, তাহলে কেন মারলো? তার কারণ একটা 100 কোটি টাকার পাওনা ছিল এই আখতার। আখতার এই এমপির কাছ থেকে 100 কোটি টাকা পেত, কিন্তু সেই 100 কোটি টাকা কোনোভাবে এই এমপি দিতে চাইছিল না, নানান রকম টাল বাহানা করছিল। কিন্তু ইন দ্য লাস্ট আখতার যখন বুঝতে পারে যে কোনোভাবেই কোনো কিছুতেই আমি টাকা পাবো না, তখন তারা এই প্ল্যান করে। মোটামুটি আমি ঘটনাটাকে ভালো করে ডিসক্রাইব করার ট্রাই করলাম। ও হ্যাঁ, একটা ডিটেল মিস হয়ে গেছে, সেটা হচ্ছে কি, যে টুকরোগুলো করা হয় না হলুদগুলো মিশিয়ে, সেই যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলোকে ভাঙ্গর সাইডে বাগজোলা খাল বলে কলকাতার পাশে একটা বড় খাল আছে, সেই খালের সাইডে ফেলা হয়। ওখানে অনেক শিয়াল টিয়াল থাকে, ওরা খেয়ে ফেয়ে চলে যাবে। তো বর্তমানে পুলিশ খুঁজছে, পুলিশ কিন্তু এখনো কোনো বডি পায়নি। এই কারণে বারবার বাংলাদেশের যে বিরোধী পার্টি আছে তারা কোশ্চেন করছে, এমপি যদি মরে যায়, আরে তার বডিটা কোথায়? বডি না হলে প্রমাণ তো হয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই যদি আশেপাশের যে প্রমাণগুলো সেগুলো প্রচণ্ড গাঢ় থাকে, অনেক সময় বডি না পেলেও ভারতে কিন্তু সাজা ঘোষণা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও সেম। কিন্তু তো এই ক্ষেত্রে প্রমাণটাকে আস্তে আস্তে লাইন টু লাইন পুলিশ দুই তরফেই মেলাচ্ছে। কলকাতার পুলিশ এবার ঢাকা যাবে, ঢাকার পুলিশ কলকাতায় আসবে, সেরকম সমস্ত জিনিস আমি শুনছিলাম নিউজে। আপনাদের ঢাকার একটা কমিশনার আছে, ভিপি কি যেন নাম, ভুলে গেছে, সরি, ডোন্ট মাইন্ড। তো তিনি খুব ভালো করে সাংবাদিক সম্মেলন করে সমস্ত কিছু ব্যাপারটা বলছিল। অ্যান্ড এইবার আসি, ওই যে প্রথমে বলেছিলাম না যে একটা মা আর্তনাদ করছে, সেই আর্তনাদটা কিসের ছিল? সে বলছিল বারবার যে মারবি যখন আমার বাবুটাকে, তখন কেন চোখটা উপড়াই নিবি? ঘটনাটা 2016 সালে। এটার নাম হচ্ছে সোহান। এই সোহান আওয়ামী লীগের বিপরীত যে দল আছে ছাত্রলীগ, মানে যেমন যুব পার্টি হয় না, যুব তৃণমূল, যুব বিজেপি, সেরকম ওখানেও আছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ করতো, বয়স খুব একটা বেশি ছিল না। কিন্তু হঠাৎই তাকে একদিন কেউ ধরে নিয়ে চলে যায় ছাত্রলীগ করার জন্য, এবং সবাই সন্দেহ করতে থাকে এই জিনিসটা করেছে এই এমপি আনার।
তারপর সেই গ্রামের 300 জন মাতব্বর এই এমপির বাড়িতে যায়, গিয়ে রিকোয়েস্ট করে যে তারা এই সোহানকে ছেড়ে দিক, সে এবার থেকে আওয়ামী লীগ করবে। এই আনার বলে যে না, আওয়ামী লীগ করার জন্য অনেক মানুষ আছে, তোমাদের ছেলেকে আমার দরকার নেই। এর কিছুদিন পর এক মাঠে, এই ঝিনাইদহের কোনো এক গ্রামের মাঠে এই সোহানের হাত পা ভাঙা, চোখ উপড়ানো একটা বডি পাওয়া যায় এবং গ্রামবাসীরা ভেঙে পড়ে। ব্যাপারটা এই বিষয়ে আমি খুব একটা বেশি জানি না। বাংলাদেশের অনেক ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে এই লেখাগুলো দেখলাম। অনেক নিউজ পোর্টালেও এই লেখাটা ভেসে ভেসে আসছিল এই এমপির ব্যাপারে। এই এমপি এই খুনের সাথে জড়িত আছে কি নেই আমি জানি না। যেটা ঘটেছে, যেটা মানুষ বলছে, আমি যা সেটা বললাম। আমি আমার কোনো মতামত কিন্তু এখানে দিইনি। দ্বিতীয়ত, এই আক্তারের ব্যাপারে বা এই যে যারা খুনগুলো করেছে তাদের ব্যাপারেও আমি কোনো রকম কোনো মতামত দিইনি। সবটাই আমি বলেছি অ্যাজ পার নিউজ রিপোর্ট। তো আজকের যে ঘটনাটা, এটার মোস্ট প্রবাবলি একটা পার্ট 2 হবে। সেটা হবে কখন আমি বলতে পারছি না, কিন্তু যতক্ষণে চার্জশিটে পুরো ডেটা, পুরো ডিটেলস একদম লাইন টু লাইন না জানতে পারি। টিল দেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এরকম ঘটনা দেখতে চাইলে, শুনতে চাইলে, ভালো লাগলে এই চ্যানেলটা আরও মানুষের সাথে শেয়ার করুন। এই ভিডিওটাকে লাইক, একটা কমেন্ট করে দিন। ধন্যবাদ, আবার দেখা হবে। অ্যান্ড আজকে কিন্তু ঝড় আসছে পশ্চিমবঙ্গ অ্যান্ড বাংলাদেশে, সবাই সাবধানে থাকবেন।